স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, যে কথা বলতে চাই আমরা মূলত সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। নিঃসন্দেহে আজকের আলোচনায় পুরোটা জুড়ে থাকবে নির্বাচনী প্রচার প্রচারণা, অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলো নিয়ে। স্টুডিও আলোচনা শুরু করতে চাই বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। তৃতীয় দিনের নির্বাচনী প্রচার চলছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল চট্টগ্রামে জনসভায় ভাষণ দেবেন। তার 7টি জায়গায় জনসভা অংশনের কথা আছে। এরই মাঝে তিনি বাসা থেকে বেরিয়েছেন। প্রচার প্রচারণের তৃতীয় দিনে এসে আমরা দেখেছি যে যত সময় যাচ্ছে বিএনপি জামাতের পাল্টাপাল্টি মন্তব্য, অভিযোগ, এগুলো বেড়েছে। একটি মন্তব্যের জবাব দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে অনেক নির্যাতনের পরও মুচলেকা দিয়ে দেশ ছাড়েনি জামাত। আবার আমরা বিএনপি চেয়ারম্যানকে বলতে শুনেছি যে গুপ্ত সুপ্তের রাজনীতি বিএনপি করেনি। এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, কীভাবে দেখছেন আসলে? জি, আপনাকে ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন ভাই এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। দেখুন, জনাব তারেক রহমান মুচলেকা দিয়ে বাংলাদেশ থেকে যায়নি, এই কথাটা এদেশের সকল মানুষ বিশ্বাস করে। এই জামাত যখন 4 দলীয় জোটে ছিল, জামাতও এটা বিশ্বাস করতো এবং জামাত এই সমর্থনে অনেক বক্তব্যও দিয়েছে বিভিন্ন সময়। বর্তমান সময়টা হলো রাজনীতিতে জামাত এখন মনে করে বিএনপির প্রতিদ্বন্দ্বী, একদম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জামাত মনে করেন জামাত নিজেকে। যদি এভাবে বলি যে প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবছে জামাত, আমি সেটাই বলছি যে একমাত্র প্রতিদ্বন্দ্বী, প্রধান আর দ্বিতীয় বলতে কিছু নেই, একমাত্র প্রতিদ্বন্দ্বী ভাবছে জামাত। এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী ভাবছে জামাত নিজেকে। সেজন্য জামাতের মনে নানা রকম কথার উদ্রেক হয় নানা সময়ে। আপনি দেখেন জনাব শফিক, আমার ওনার প্রতি সাংঘাতিক সম্মানবোধ আছে। আমি সেই সম্মানবোধ নিয়েই বলবো। আমার কাছে মনে হচ্ছে যে উনি মৃদুভাষী, পরিমিতি বোধ আছে ওনার কথা বলার মধ্যে। কিন্তু রাজনৈতিক ময়দানে, নির্বাচনের ময়দানে এসে দেখা গেল যে উনিও ওনার নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এইটা আসলে অনাকাঙ্ক্ষিত। এবং আমি যে কথাটা ওনাকে বলবো, আমি রাজনীতিতে ওনাকে যতটুকু দেখেছি, যতদিন যাবৎ আমি ওনাকে চিনি, রাজনীতিতে উনি, জাতীয় রাজনীতিতে খুব বেশি দিন উনি তৎপর না। পলিটিক্যাল ফ্লাকচুয়েশন ওনার মধ্যে আছে। উনি এখন জামাতে ইসলাম করলেও এর আগে অন্য রাজনৈতিক দল করেছে। এবং আপনি দেখবেন জনাব তারেক রহমানকে যখন জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই সময়কাল এর আগে থেকে তারেক রহমান, আপনি 2001 সালে তারেক রহমান সাহেব টার্গেট হলো কেন? একটা চক্রান্তকারীদের টার্গেটে তারেক রহমান পড়লেন কেন? পড়ার পিছনে একটাই কারণ, 2001 সালের নির্বাচনে বিএনপি যখন ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল 4 দলীয় জোটে, জামাত তখন একটা কম্পোনেন্ট বিএনপির সঙ্গে, আপনার মনে আছে কিনা আমি জানি না। এবং জামাতের 2জন লোককে সেই কারণে মন্ত্রিসভায়ও নিতে হয়েছিল, ক্যাবিনেটে ছিলেন তারা। তো যেই কারণে তারেক রহমান ওইখানেই টার্গেটে পড়ে যায়। 2006 যখন সরকারের মেয়াদ শেষ হয়ে যায়, তখন যখন গভর্নমেন্ট কেয়ারটেকারে সিসিট করার কথা, তখন দেখা গেল একটা ষড়যন্ত্র দেশীয় এবং আন্তর্জাতিকভাবে শুরু হয়ে গেল। এবং তাদের বিষয়টা ছিল এইরকম যে দেশে যদি সত্যিকার অর্থে এখন আবার নির্বাচন হয়, তাহলে যারা এই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তারা নিজেদের এবং তাদের প্রভুদের অ্যাসেসমেন্ট দিয়ে দেখলেন যে তাদের আসলে ক্ষমতায় আসা সম্ভব না। তখন তারা যেটা করলেন, নানা রকম অভিযোগ বিএনপির বিরুদ্ধে আনা শুরু করলেন। এবং এই বিএনপির একটা কম্পোনেন্ট হিসেবে জামাত থাকার পরেও জামাত কি করলো, আস্তে পাশ কাটিয়ে চলে গেল। আপনারা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, জামাত 2008-এর নির্বাচনের আগ পর্যন্ত, অর্থাৎ 1/11 আসার পর থেকে জামাত কিন্তু জামা কাপড় নাড়াচাড়া দিয়ে দেখাইতেন যে তারা খুব ক্লিন। কিন্তু এই জামাতই কিন্তু 2001 থেকে 2006-এর সরকারের অংশ ছিল। জামাত তো এখনো নিজেদের ক্লিন দাবি করে। সেটা করে আমি সেই কথাটাই বলছিলাম। এরপরে যখন আপনি দেখবেন যে 2001-এর নির্বাচন, 2008-এ যখন নির্বাচন হলো, সেই 2008-এর নির্বাচনে ম্যাডাম খালেদা জিয়া চান নাই নির্বাচনে যেতে। কিন্তু আমার আজও মনে আছে যে মরহুম যে সেক্রেটারি জেনারেল ছিলেন জামাতের, উনি ম্যাডামকে আমার সামনে এইরকম করে বলেছিলেন, ম্যাডাম বসতে বলছে, উনি বসবে না। তখন বলছে, ম্যাডাম আমি বসার জন্য আসিনি, যদি নির্বাচন করেন তাহলে বলেন, না হলে আমরা আমাদের সিদ্ধান্ত নিব।
এবং ম্যাডাম তখন বলেছিলেন, আমার আজও মনে আছে, আমার সামনে এই নজরুল ইসলাম খান ছিলেন এবং আরেকজন ছিলেন আমাদের যশোরের এরশাদ সাহেবের তথ্যমন্ত্রী ছিলেন, ওনার নামটা আমি মনে করতে পারছি না, তেনারা 3 জন। তো ম্যাডাম বললেন ঠিক আছে নির্বাচনে যাব 2008-এর। তবে কেউ আপনাদেরকে প্রলোভন দেখিয়েছে তো 30টা সিট দেবে, আমি জানি 3টা সিট পাবেন মাত্র নির্বাচনে। তাহলে দেখেন যে এরা সবসময় একটা যা অবস্থা অপেক্ষা বড় রকম বা ভিন্ন রকম আচরণ করায় তারা দীর্ঘদিন যাবৎ লিপ্ত এবং এটাই পটু। এখন সমস্যাটা কি হলো, যে কথাটা আমি বললাম যে 2001-এর পরে যখন 6 এসে গিয়া 2007-এর জানুয়ারিতে যখন 111 চলে আসলো, তখন তারা ক্লিন ম্যানের ধারণ করলেন রূপ, আমি যেটা বললাম। আবার যখন নির্বাচন আসলো ঠিক তারা করলো কি, সেই বিএনপি যাকে বিএনপিকে ছেড়ে গিয়ে সাইলেন্ট হয়ে গেলেন তাদের কাছে ফেরত আসলেন। আবার দেখেন আন্দোলন যখন করা শুরু হলো, বিএনপি 2014-এর নির্বাচনে গেল, বিএনপি 14-এর নির্বাচনে গেল না। আপনি 2008 থেকে 2014 পর্যন্ত জামাতের নির্বাচন দেখেন, জামাতের লোকদের বিচার শুরু হয়ে গেল এবং এই বিচার যেটা করলো সেখানে জামাতের নিজস্ব ভূমিকা, জামাতের কি ছিল, তাদের একটা আশা ছিল যে জামাত যা যা চায় সেটা বিএনপি গিয়ে পূরণ করে দিবে। তো আমি যে কথাটা বলছিলাম যে না, শফিক যে কথাটা বলছেন, রাজনীতির ময়দানে বা ভোটের ময়দানে গেলেই মানুষ লাগাম ছাড়া কথা বলতে হবে। আমি যদি এইভাবে বলি যে জনাব শফিকুর রহমান যে আমার বিবেচনায় একজন পরিশীলিত মানুষ ছিলেন, তিনি যদি এরকম কথা বলেন তাহলে ওনার সম্পর্কেও তো মানুষ এমন কথাও হয়তো বলতে পারে একদিন। আমি ওই কথাটা একটু শেষ করে আপনাকে দিয়ে দিচ্ছি যে ওনার সম্পর্কে এরকম বলতে পারে যে জাতীয় রাজনীতিতে গত 17 বছর স্বৈরাচার যখন ছিলেন, এই স্বৈরাচারের গত 17 বছরে ডক্টর শফিকুর রহমান জাতীয় রাজনীতিতে কবে ইন করলেন এবং তার ভূমিকা কোন সময় থেকে শুরু হলো আর কতদিন, এবং সেই দিনের থেকে যে কয়টা দিন সে এই রাজনীতিতে আসলেন এবং জামাতের আমির হলেন, তারপর থেকে তার ভূমিকা সম্পর্কে আপনারা একটু দেখেন, যেগুলো আমাদের। তো সুতরাং আমি মনে করি প্রতিপক্ষের প্রতি আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আপনার যা ইচ্ছা তাই বলবেন, কিন্তু তার একটা সীমাবদ্ধতা থাকবে, একটা পরিশীলিত ভাষা থাকবে, পরিমিতি বোধ থাকবে। আপনি যদি আপনার প্রতিপক্ষের রাজনীতি সম্পর্কে বা রাজনৈতিক নেতা সম্পর্কে অনিচ্ছায় অহেতুক কথাবার্তা বলেন, তাহলে মনে রাখবেন আপনি নিজে কাছের ঘরে বসে আরেকজনের গায়ে ঢিল মারা মানেই আপনি যে কাছের ঘরে বসে এই কথা ভুলে, হয়তো আমি আজকে আমার সম্পর্কে অন্য বা অশালীনভাবে কিছু বললাম না, কিন্তু মনে রাখবেন উনি নিজে কিন্তু নিজের বিরুদ্ধে অশালীন কথাবার্তা আহ্বান করছে। জি, আবার আপনার কাছে আসবো। বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, এই যে নির্বাচনী 3 দিনের প্রচারণায় বিএনপি জামাতের পাল্টে অভিযোগ বলি, মন্তব্য বলি, এবং অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলছিলেন যে জামাতকে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে কিনা, এবং কাচের ঘরে বসে আসলে এই ধরনের কথা বলা, এবং এই যে মুক্তিযুদ্ধ ইস্যুকে আনা এবং এই যে নানা প্রসঙ্গ আনা এবং যে মন্তব্যটি নিয়ে শুরু করেছিলেন, আপনি আসলে কিভাবে দেখছেন এই ভোটের মাঠের এই বাকবিতণ্ডাগুলোকে? ধন্যবাদ। ভোটের মাঠে যে বাকবিতণ্ডাটা হয় আর যেটা হওয়া উচিত, এই দুইটার মধ্যে একটা ফারাক আছে। এখানে বাকবিতণ্ডাটা হওয়া উচিত ছিল যে আমরা নির্বাচিত হলে দেশটা কীভাবে পরিচালনা করব, আর বিতর্কটা হয় কে কাকে কত বেশি ঘায়েল করতে পারবো। সেই ক্ষেত্রে খেয়াল করে দেখুন, আমাদের জাতীয় জীবনের কয়েকটা বিষয়কে আমরা কখনোই ভুলে যাব না, কিন্তু সেখানে আবার আঁকড়েও থাকবো না। আমাদের স্বাধীনতা যুদ্ধকে আমরা ভুলে যাব না, আমরা 90-এর অভ্যুত্থানকে ভুলে যাব না, আমরা 24-এর গণঅভ্যুত্থানকেও ভুলে যাব না, কিন্তু আবার আমরা সেই জায়গাটাতে আঁকড়েও থাকবো না। আমরা সেখান থেকে আরও সামনে এগোতে চাইব। কিন্তু সামনে এগোতে চাই বলে আমি যে ক্লাস 5-এর পরীক্ষায় ফেল করেছিলাম, ক্লাস 7-এ উঠেও কিন্তু এটা আমার মনে থাকতে হবে, কারণ আমি যে ফেল করেছিলাম ওইটা আমাকে শেখাবে যে পড়াশোনাটা ভালো করে করতে হবে, তাহলে আবার ফেল করব। সেই কারণে 71 সালে কারা কী ভূমিকা পালন করেছিলেন সেটা যেমন খেয়াল রাখতে হবে, সাথে সাথে খেয়াল রাখতে হবে যে এখন আমার কি কাজ। ধরুন এবার যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনটা হতে যাচ্ছে, এই নির্বাচনের আকাঙ্ক্ষাটা তো আমাদের দীর্ঘদিনের। এটা 14-তে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, 18-তে আকাঙ্ক্ষা ছিল, 24-এ আকাঙ্ক্ষা ছিল। 3টা আকাঙ্ক্ষাই শুধু পদদলিত হয়েছে তা না, অসম্মানিত হয়েছে। একটা ভোটারবিহীন নির্বাচন হয়েছে, একটা দিনের ভোট রাতে হয়েছে, আর একটা নিজেরা ভাগাভাগির নির্বাচন হয়েছে। এই 3টার মধ্যে দিয়ে ফলটা কি হয়েছে? জনগণ হারিয়েছে নির্বাচনের প্রতি আস্থা, জনগণ হারিয়েছে নেতাদের প্রতি তাদের আস্থা, এবং দেশের জবাবদিহিমূলক একটা ব্যবস্থা সেটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আমি সরকার, আমি সব পারি, আমি চাইলে আপনাকে
ক্ষমতায় আনতে পারি, আমি চাইলে আপনাকে গুম করে দিতে পারি, আমি চাইলে আপনাকে কারাগারে ফেলতে পারি, অথবা আমি চাইলে আপনার বিরুদ্ধে যে কোনো অপবাদ দিতে পারি। যেমন আজকে যে প্রশ্নটা আসলো এটা একটু খেয়াল করার মতো। ঠিক এই কথা, এই শব্দগুলো কিন্তু আওয়ামী লীগের শাসনামলে বারবার বলা হতো। আজকে সেই কথাই আবার প্রতিপক্ষরা পরস্পর বলছে আর কি। তো সে কারণে আমরা মনে করি যে নির্বাচনে আমাদের খেয়াল রাখা উচিত যে অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের কেমন হবে, কৃষি ব্যবস্থাটা কেমন হবে, শিল্প এবং কর্মসংস্থানের ব্যবস্থাটা আমরা কী করব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের ভূমিকাটা কী থাকবে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে বিতর্কটা হতে পারে। যেমন ধরুন একটা বিতর্কের জায়গায় বিষোদ্গার হচ্ছে। আমরা যেমন আমাদের বাসদের পক্ষ থেকে এবং আমাদের বাম জোটের পক্ষ থেকে বলেছি যে বাংলাদেশে যে 4.5 কোটির মতো ছাত্রছাত্রী আছে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, এই ছাত্রছাত্রীদের শিক্ষাটা কেমন হবে, শিক্ষার ব্যয়টা কিভাবে নির্বাহ হবে, শিক্ষার শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা কী হবে, এটা আমাদের খুব গুরুত্বের সঙ্গে ভাবা উচিত। আচ্ছা, বাংলাদেশে যে সরকারি হিসাবে বলছে 26 লক্ষ বেকার, বাস্তবে এই হিসাবটা কেউ বিশ্বাস করে না। বেকারের সংখ্যা আরও অনেক বেশি, কারণ আমাদের ভোটারের সংখ্যা যদি হয় 12,78,00,000 আর আমাদের শ্রমশক্তি আছে 7,40,00,000, তাহলে 7,40,00,000 ভোটার কর্মক্ষম মানুষ আর 12.5 কোটির উপরে হচ্ছে ভোটার। মাঝখানে এটা নিশ্চয়ই তাদের কর্মক্ষমতা আছে, কিন্তু তারা নট ইন এডুকেশন, নট ইন এমপ্লয়মেন্ট অ্যান্ড নট ইন ট্রেনিং, যেটা বলে ইইটি। তো এই যদি হয়, এই মানুষগুলোকে আমরা কর্মসংস্থানের জায়গায় কীভাবে নিয়ে আসবো? কিন্তু রাজুকুজ্জামান রতন, এই যে তাহলে ভোটের মাঠের প্রচারণা আরও কয়েকদিন আছে, সামনে নিঃসন্দেহে আরও পরিষ্কার হবে। কিন্তু এই যে ভোটের মাঠে বিএনপি জামাতের যে বিরোধ বলি বা এক ধরনের মুখোমুখি যেই জায়গাটি, এই জায়গাটি কি দিন শেষে বড় ধরনের সংঘাতের সংখ্যা দেখেন আপনি? কেউ কেউ চাইছে একটা উত্তেজনার মধ্যে অনেক কিছুকে ভুলিয়ে দিতে। উত্তেজনার কিন্তু সবসময় সবার কাছে খারাপ মনে হয় না। অনেকের কাছে উত্তেজনাটা যুক্তিহীন পরিবেশ তৈরি করার জন্য সহায়ক বলেও মনে হয়। আবার অনেকে তো সুবিধাও নেয়, সেই কাজটাও করতে পারে। কিন্তু আমার মনে করি নির্বাচনেতেই উত্তেজনা হওয়ার দরকার নেই। উত্তেজনা করার জন্য আমাদের খেলার মাঠে আছে, উত্তেজনার জন্য প্রয়োজনে এলাকায়, আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকায় মাঝে মাঝে এই সর্গি নিয়ে মারামারি হয়, উত্তেজনা অনেক আছে, তো হোক। কিন্তু আপনি তো নির্বাচন করতে আসছেন, এখানে কেন উত্তেজনাটা তৈরি হচ্ছে? এখানে তো তর্ক হতে পারে, এখানে যুক্তি হতে পারে। এখন ধরুন বলবো আমরা যে বাংলাদেশের অর্থনীতিটা কোন পথে পরিচালিত হবে। এখানে বিদেশিদের আমাদের সম্পদের উপর যে কর্তৃত্ব এবং খবরদারি আছে, সেটা আমরা কিভাবে বন্ধ করব। কেন গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের এত সমর্থন নিয়ে চলার পরেও দ্রব্যমূল্যটাকে তিনি একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারলেন না? কেন ব্যাংক ব্যবস্থার বেহাল দশা থেকে ব্যাংক ব্যবস্থাটাকে ফিরিয়ে আনা গেল না? এগুলোর আসলে কিভাবে, এগুলোর উত্তরটা কি হবে, সেই আলোচনাটা কিন্তু আড়ালে চলে যাচ্ছে। এবং খেয়াল করে দেখুন, যারা সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়েছে এই সময়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন, ব্যাংকগুলোর পরিচালক হয়েছেন, তারা এই 1.5 বছরে কী ভূমিকা পালন করেছেন? যদি বলি যে আচ্ছা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেন, বিশ্ববিদ্যালয় কি গত 1.5 বছরে নীতি, নৈতিকতা কিংবা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন? আমি গত সরকারের সমালোচনা যেমন করব, এই 1.5 বছরে যে কীভাবে দেশটা পরিচালনা করেছেন সেগুলোর সমালোচনা হবে না? সেই দায়িত্বের তো একটা বিরাট অংশ যারা পরস্পর বিতর্ক করছেন তাদেরও আছে, তারা কি দায়িত্বটা নেবেন না? অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এই যে বিতর্কের জায়গায় বিষোদ্গার, এই জায়গাটি, এবং আপনি তো এক ধরনের বলছেন এখন আরেকটি বিষয় নিয়েও বেশ এই নির্বাচনী প্রচারণার মাঠে উত্তাপ আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। বিএনপি তো বেশ এটিকে বেশ একটি মানে তাদের ভিশন এবং ইশতেহারও নিঃসন্দেহে বিষয়টি আরও স্পষ্টভাবে উল্লেখ থাকবে। কিন্তু এই পুরো বিষয়টিকেই জামাত বলি, এনসিপি বলছে যে তারা এটি আসলে বিএনপির এক ধরনের প্রলোভন এবং এক ধরনের লোক ভোলানোর চেষ্টা। যদিও তারেক রহমান আজকেও একটি অনুষ্ঠানে বলেছেন যে পুরো ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার সব সুবিধাগুলোকে এই যে ফ্যামিলি কার্ডের বিষয়টিকে যে এক ধরনের, এটি দিয়েও যে এক ধরনের নির্বাচনী কার্ড খেলার চেষ্টা। দেখুন, বিএনপি স্বৈরাচার সরকার যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন ম্যাডাম খালেদা জিয়া ভিশন 2030 করেছিলেন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। জনাব তারেক রহমান যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন 31 দফা দিয়েছিলেন। কেন? যে রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান স্বৈরাচার ধ্বংস করে দিয়ে গেছে, সেইটাকে বিনির্মাণ করতে হবে। আপনি 31 দফার মধ্যে দেখবেন, এই যে জুলাই আন্দোলনের পর সংস্কার যেগুলো করার জন্য ঐক্যমত্য কমিশন করলেন এবং সকল রাজনৈতিক দল একটা ঐক্যমতে পৌঁছে স্বাক্ষর করেও আসলেন,
বিএনপির 31 দফাকে আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এর সবই সেখানে আছে। তাহলে জুলাই আন্দোলনের পরে এসে গিয়া 2024-এর পর যেই নীতিবোধগুলোকে তারা সম্মত হলেন ভবিষ্যৎ জীবনের সংবিধান বা যেগুলো জুলাই সনদে এলো, সেইগুলোর আগেই বিএনপি এটা দেশকে নিয়ে ভাবছে এবং বিএনপি এটা দিয়ে গেছে। এখন বিএনপি আজকে মাঠে যে কথাগুলো বলছে, আমরা ফ্যামিলি কার্ড দিব, আমার একটা স্বপ্ন আছে আমি ফ্যামিলি কার্ড দিব, আমি কুড়িল বস্তিকে বহুতল ভবন বানিয়ে দেব যাতে মানুষের বসবাস উপযোগী হয়। বিএনপি কখন দিয়েছে এগুলা? বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিন্তু বিএনপি এটা দিচ্ছে না। বিএনপি নির্বাচনের আগে এটা মাঠে ছাড়ছে এবং বিএনপির এই কর্মসূচি দেওয়ার পরে যদি মানুষ ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি পরিচালিত সরকারের দায়িত্ব হবে এইগুলাকে বাস্তবায়ন করা। বিএনপি এটা বাস্তবায়ন করবে না। বিএনপি সমর্থিত সরকার, অর্থাৎ বিএনপি যদি সরকার হয় তাহলে বিএনপির সরকার এটাকে বাস্তবায়ন করবে এবং এটা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। এখন আপনারাই বলেন, মানুষের স্বাস্থ্য বলেন, কৃষি বলেন, এই যে ফান্ডামেন্টাল যে রাইটসগুলা যেগুলো 8 দফার মধ্যে আর্টিকুলেটেড করা আছে, এগুলো কি মানুষের মৌলিক অধিকার না? বিএনপি রাজনীতি করে মানুষের জন্য। মানুষের এই মৌলিক অধিকারগুলা যেগুলা আনঅ্যাড্রেসড, উপেক্ষিত, বিএনপি সেগুলোকে অ্যাকোমোলেট করেছে এবং বিএনপি বলতে চাচ্ছে মানুষের এই মৌলিক অধিকার সমূহকে একত্রিত করে এগুলাকে যে সরকারি রাষ্ট্র ক্ষমতায় আসুক তাকে এটা অ্যাড্রেস করা দরকার। সেই তো আরেকটা হলে দেখেন, আমি একটু ছোট সংযুক্তি দিই। সেই জায়গায় আপনাদের যারা রাজনীতির মাঠে, ভোটের মাঠে বিরোধী পক্ষ, তারা কিন্তু বলতে চায় আওয়ামী লীগ যেভাবে একটি এই যে 10 টাকার চালের একটি মানে অহেতুক একটি গল্প ফেদেছিল, এই ধরনের আপনারা আসলে শুধু প্রলোভন দেখাতে চাচ্ছেন। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বসে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই জিনিসগুলো বলেছিলেন এবং বিএনপির আর যারা আজকে বিএনপিকে সমালোচনা করছে, অর্থাৎ এই সমালোচনাগুলো এইরকম ন্যাকেটলি করতো একসময় একটা স্বৈরাচার যারা বিএনপিকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবত, সেই কারণেই আইন আদালত ব্যবহার করে বিএনপিকে যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হলো, তখন তারা কি করলেন? বিএনপিকে ওইসব মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। আজকে রাজনীতির ময়দানে যারা বিএনপিকে প্রতিপক্ষ মনে করে এবং তারা মনে করে কি বিএনপি এরা অসত্য কথা বলে বিএনপিকে ঘায়েল করতে চাচ্ছে, তারা যে সমস্ত কথাগুলো বলছে, বিএনপি সরকারে নাই। আপনি জানেন 2006 সনে বিএনপি যখন পদত্যাগ করলো, সরকার যখন সিসিট হয়ে যাবে, এরপর শুধু বিএনপি আন্দোলন করছে বিরোধী দলের। কিন্তু আপনি দেখবেন যে বিএনপি যখন এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের অর্থনৈতিক মুক্তি, মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করা, এগুলো যখন বিএনপি সংগ্রামে রত, এই জামাতে ইসলাম বিএনপি 4 দলীয় ঐক্যজোটের 1 থেকে 6 পর্যন্ত ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা কিন্তু সাইলেন্ট হয়ে গেছিলেন। বিএনপিকে কিন্তু একলা আন্দোলন করতে হয়েছে এবং আপনি দেখবেন জামাতকে সরকার ব্যক্তিগত কারণে, জামাতকে যুদ্ধাপরাধী টার্গেট করে স্বৈরাচার সরকার কিন্তু তাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলেন। রাজনৈতিক ময়দানে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিএনপির সার্থকতা হলো এই যে বিএনপি তথা আমার বন্ধু যিনি আছেন বিএনপির সাথে একটা যুগপৎ আন্দোলনে কিন্তু ওনারাও চলে আসছিলেন, অর্থাৎ সেইটা ছিল বিএনপির। কিন্তু আন্দোলনে অন্য রাজনৈতিক দল বিএনপির কাছাকাছি এসে যে যৌথ বা মিলিত আন্দোলন করেছেন, জামাত 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকারের অংশীদার হওয়া সত্ত্বেও তারা কিন্তু 2008-এ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আপনি দেখবেন তারা সেই রকম কোনো ভূমিকা পালন করেনি। তাদেরকে আমি দেখেছি এক এক সময় এক এক ভূমিকা। ইভেন আপনি দেখবেন যুদ্ধাপরাধীর প্রহসনের বিচারের নামে যখন তাদের দলীয় নেতাদেরকে ফাঁসি দিয়েছে, জামাত কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি। একমাত্র দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যখন বিচারে আমরণ কারাবাস দেওয়া হয়, তখন তার ব্যক্তিগত অনুসারীরা আন্দোলন করেছিল। সেই আন্দোলনও জামাতের আন্দোলন ছিল না। সুতরাং জামাত যেটা বলতেছে, জামাত ইচ্ছাকৃত এটা বলছে। এবং আপনি দেখবেন যে গত 17টা বছর বিএনপির বিরুদ্ধে কাজই ছিল স্বৈরাচারের মিথ্যা প্রচার করা জাতীয় এবং আন্তর্জাতিক মাধ্যমে বা গণমাধ্যমকে ব্যবহার করে। আপনি দেখবেন এই 24শে জুলাইয়ের পরে যখন স্বৈরাচারের পতন হলো, একটা নতুন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলো, আমি ডে 1 থেকেই বলেছিলাম যে স্বৈরাচার যে অন্যায় বা মিথ্যা প্রচারণা বিএনপির বিরুদ্ধে চালিয়েছিল সেটা আজও
থেমে যায়নি, সেটা ইতিমধ্যে করছে। এবং আমি ইনিশিয়াল স্টেজে, বরং আমি এটা আজও বলে যাচ্ছি, এই যে বর্তমান সরকার যারা আছে তাদের প্রশ্রয় আমি দেখেছি একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে, এবং সেইটা এখন একটা মহামারী আকার ধারণ করেছে। আপনি যুদ্ধের ময়দানে আর নির্বাচনের ময়দানে নাকি নিয়ম নীতি মানা হয় না, এটা অগণতান্ত্রিক স্বৈরাচারের কথা হয়। কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে যদি কারো ভূমিকা থাকে, আপনি আজকে বলুন, আজকে জামাত যে অভিযোগ বিএনপির বিরুদ্ধে করছে যে বিএনপি মানুষকে প্রলোভন, আর বিএনপি তো ক্ষমতায় বসে রাজনীতি করছে না, বিএনপি তো রাজনীতি করছে ক্ষমতায় যাওয়ার জন্য। এবং সেটা কিভাবে? মানুষ ভোট দিয়ে পাঠাইলে তখন মানুষকে বলতেছে যে ভাই আমাদের দেশের আপনি দেখেন একটা বস্তিতে কর্মক্ষম মানুষ, জি এই আলোচনায় আমি 1 মিনিট আসছি, 1 মিনিট শেষ করে দিই। কর্মক্ষম মানুষগুলো বেশিরভাগ আমাদের স্লাম এরিয়ায় বসবাস করে, তো তাদের শ্রম না থাকলে আমাদের অর্থনীতির চাকা এখানে ঘুরছে না। সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবেন, কথা বলে আশ্বস্ত করে চলে যাবেন, তাদেরকে আবার কিছু করবেন না, আবার নির্বাচন আসবে তখন মিষ্টি মিষ্টি কথা বলবেন। বিএনপি তো সেই রাজনীতি করে না। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সেই রাজনীতি করেন না বলেই নির্বাচনের আগে এই সকল কর্মসূচি মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে, এই কারণে যে এটা নিয়ে আলোচনা বিচার বিশ্লেষণ হোক, তারপর মানুষ যদি এটাকে গ্রহণ করে রাষ্ট্র ক্ষমতায় পাঠায়, তখন তাহলে সেটা সরকারের দায়িত্ব হবে মানুষের এই সমস্ত ফান্ডামেন্টাল রাইটকে অ্যাড্রেস করা এবং সেগুলোর একটা স্থায়ী রূপ দেওয়া। বিএনপি শুধু প্রলোভন দেখাচ্ছে না, বিএনপি প্রলোভনের রাজনীতিতে বিশ্বাস করে না। জি রাজিকুজ্জামান রতন, এই যে রাজনীতির মাঠে, ভোটের মাঠে একে অন্যকে ঘায়েল করার রাজনীতি, এতে দিন শেষে আসলে লাভ হয় কার? এই যে একে অন্যকে ঘায়েল করা, দিন শেষে লাভ হয় ব্যবসায়ীদের, আর দিন শেষে পুরো বোঝাটা যায় জনগণের। জনগণ উত্তেজিত হয়, তারাই ভোট দেয়, তারা প্রয়োজনে কখনো কখনো মারামারিতেও লিপ্ত হয়, এবং নির্বাচনের পরে তারা মামলায় ভোগে, মামলা খায়, তাদের চাকরি যায়, পঙ্গু হয়, সব কিছুই হয়, নির্যাতনের শিকার হয়। কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যে ওই জিনিসপত্রের দাম কমে না, শ্রমিকের মজুরি বাড়ে না, কৃষক ফসলের দাম পায় না, এবং এই কথাগুলো আড়াল করবার জন্য কৃত্রিম একটা বাকযুদ্ধের মধ্যে আটকে রাখা হয়। সে কারণে বলি যে নির্বাচনের আগে এই যাচাইটা হওয়া দরকার যে যারা যে কথা বলবেন, প্রতিশ্রুতিটা শুধুমাত্র যেন শ্রুতিতে পর্যবসিত না হয়। যারা যে প্রতিশ্রুতি দেবেন জনগণ যেন সেটা নোট করে রাখে। আমরা যেমন বলছি যে জনগণ বলবে যে আপনারা কিন্তু এই কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো কেন বাস্তবায়ন করেননি। 1, 2 নম্বর হচ্ছে যে অবাস্তব স্বপ্ন দেখাবেন কি? যদি অবাস্তব স্বপ্ন দেখান সেটাও কিন্তু আপনাকে দায় নিতে হবে সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। কিন্তু কেউ যদি কোনো স্বপ্ন দেখায়, তাকে বলবো না যে তুমি এই স্বপ্ন দেখাইতেই পারবা না, তাহলে সে স্বপ্ন দেখাবে কিন্তু সেটা বাস্তবায়নের দায়িত্ব আপনি নিচ্ছেন কি? আর 3 নম্বর যে বিষয়টা, নির্বাচন যেন একটা গণতান্ত্রিক চেতনাকে বাড়িয়ে তোলে। আমি যাচাই করব, বাছাই করব, আমি যোগ্য প্রার্থীকে খুঁজে দেব। আমাকে আমার অভাবের সুযোগ নিয়ে 1000 টাকার একটা নোট হাতে ধরিয়ে দিয়ে কিংবা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার দিয়ে বলা হবে আপনাদেরকে বিকাশে টাকা পাঠিয়ে দেব, এই কথা বলে, অথবা কারো কারো ন্যাশনাল আইডি সংগ্রহ করার নামে তাদেরকে নানাভাবে জিম্মি করার যে চক্রান্তগুলো চলে, এগুলো কিন্তু পুরোটাই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন এবং একটা নাগরিক অধিকারের লঙ্ঘন। ধর্মের নামে যা চলে, আর ধর্মের নামে আমরা তো 3টা কথা বলেছিলাম, যে টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার, 3টাই মানুষের গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করে দেয়। এখন ধর্ম হচ্ছে বিশ্বাস, এই বিশ্বাসকে কি আপনি আপনার ভোটের জন্য ব্যবহার করতে পারেন? আচ্ছা, পৃথিবীতে কোনো ধর্ম সে কি ভোটাভুটি করে সত্য কি মিথ্যা প্রমাণিত হয়েছে? হয়নি তো। তাহলে ধর্মকে কেন আমি ভোটের মাঠে নিয়ে আসবো? নিয়ে আসে তারাই, সেটা ওই ভারতের বিজেপিও যখন ধর্মকে ভোটের মাঠে নিয়ে আসে, কিংবা বাংলাদেশের জামাতও যখন ধর্মকে ভোটের মাঠে নিয়ে আসে, তার ফলাফলটা কি হয়? 71 সালে বলেছিল কি, পাকিস্তান না টিকলে ইসলাম টিকবে না, এই কথা বলে ইসলাম ধর্মের প্রতি বিশ্বাসকে তারা পাকিস্তান রাষ্ট্র রক্ষার বিশ্বাসের দিকে নিয়ে গিয়েছিল। তো পাকিস্তান তো টেকে নাই। এই 53 বছর বছরে তো আমরা বাংলাদেশের মানুষ কি ইসলাম বিসর্জন দিয়েছে? বরঞ্চ পাকিস্তানেই শিয়াদের মসজিদে সুন্নিরা বোমা মারে, সুন্নিদের মসজিদে শিয়ারা বোমা মারে, দুইজনেই মুসলমান। ইরান এবং ইরাক যে যুদ্ধ করছে তারা দুই দেশের নাগরিকই মুসলমান। ফলে ধর্ম দিয়ে এইভাবে যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, ধর্ম দিয়ে দেশপ্রেমটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, ধর্ম দিয়ে সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, ধর্ম দিয়ে মানুষের যে একটা জাতিগত পরিচয়, যেমন ইরাকের মানুষ তারা ইরাকি দাবি করে, ইরানের মানুষ তারা বলে আমরা ইরানিয়ান, ইন্দোনেশিয়ার মানুষ বলতে তারা ইন্দোনেশিয়ান। যদি বলতো আমাদের ধর্ম কি, বেশিরভাগ বলে আমরা ইসলাম ধর্ম পালন করি। ফলে ধর্ম হচ্ছে বিশ্বাস, আর জাতি গড়ে ওঠে তার দীর্ঘদিনের একটা ভৌগোলিক সাংস্কৃতিক বন্ধনের মধ্যে দিয়ে। এই জিনিসগুলো ভুলিয়ে দেয়, গুলিয়ে দেয় এই ধর্মের রাজনৈতিক ব্যবহার। জি, আরেকটি বিষয়টু আপনার মন্তব্য জানবো। আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা বলছেন যে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন এটা ভবিষ্যতের নির্বাচনের মানদণ্ড তৈরি করবে। আবার কেউ কেউ বলছেন রাজনীতি মাঠে যারা আছেন যে এবারের ভোটের পুরনো হিসাব নিকাশ বদলে যাবে। আসলে কি বদলাবে?
হিসাব নিকাশ বদলাবে কিনা জানি না, তবে যেহেতু 15টা বছর এখানে সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি, ফলে এটা একটু বিবেচনা করে দেখতে হবে যে যারা নির্বাচনে ভোট দিতে পারেনি সেই সময় যে মানে ছাত্র অথবা ছাত্রী যার বয়স ছিল 16 এই গত 17 বছরের 16 আর 17 মিলে প্রায় 33-34 বছর বয়স হয়েছে, এই সময়টাতে সে তার ইচ্ছা মতো বা পছন্দ মতো ভোটটা দিতে পারেনি। ফলে তার মনের ইচ্ছাটা কিভাবে প্রকাশিত হবে এটা নিয়ে একটা তো ইয়ে করতে হবে। ফলে সব কিছু উল্টে পাল্টে যাবে এমন বোঝা যায় না, কারণ মানুষ দিন শেষে কিন্তু যাচাই করে যে আমার ভোটটা আমি কোন পক্ষে দিলে সে বিজয়ী হবে। যুক্তির চাইতেও পাল্লা ভারীর দিকে একটু ভোটটা কাজে লাগবে। কিন্তু যদি বিষয়টা এরকম থাকতো, একটা অসৎ প্রার্থীকে ভোট দিলে বরঞ্চ ভোটটা নষ্ট হয়, যে ভোটটা জনগণের বিপক্ষে ব্যবহৃত হবে সেই ভোটটারই ভোটটা নষ্ট হয়। বিজয়ীর পক্ষে থাকাটাই সবসময় যুক্তিসঙ্গত নয়, নীতির পক্ষে থাকাটাই যুক্তিসঙ্গত। এটা যদি হতো তাহলে ওই বেহেস্তের লোভ দেখিয়েও ভোট কেউ নিতে চাইতো না, বিকাশে টাকা পাঠাবো এই কথা বলেও কেউ ভোট পেতে পারতো না, অথবা শীতে কেউ কাঁপছে একটা কম্বল দিয়ে বলো কম্বল দিলাম ভোটটা দিস, এইরকম কথাও কেউ বলতে পারতো না। মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে মানুষের ভোট নেওয়ার এই ব্যবসাটা বন্ধ হতো। জি, আবার আপনার কাছে আসবো। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এই যে ভোটের মাঠে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত, সেই জামাতের সাথে এক ধরনের যুক্তরাষ্ট্রের নতুন নতুন সম্পর্কের কথা নানাভাবে আলোচিত হচ্ছে এবং অনেকে বলছেন যে জামাত যুক্তরাষ্ট্রের এই সম্পর্ক এক ধরনের অশনি সংকেত। বিএনপি আসলে এই সম্পর্ককে কীভাবে দেখে? আপনাদের মধ্যে কি এই নিয়ে কিছুটা অস্বস্তি আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমি এখানে আসবো, এর আগে আমার কিছু কথা বলা একটু দরকার। যেমন আপনি দেখবেন জনাব তারেক রহমান সম্পর্কে বলা হয় যিনি মোসলেকা দিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে, এইটা স্বৈরাচার সরকার কিন্তু বলেছে। স্বৈরাচারের প্রধানমন্ত্রী তো প্রতিদিনই বলতেন এটা, তার গুরুত্বপূর্ণ মন্ত্রী দলের গুরুত্বপূর্ণ নেতারা সবাই বললেন। কিন্তু দুর্ভাগ্যজনক কি জানেন, আজকে জামাত সে একই ভাষায় কথা বলছে। আজকে জামাতও বলছে যে স্বৈরাচার, দেখেন জামাতার আমিরের মতো লোক যদি আজকে বলে যে তারেক রহমান মুসলেখা দিয়ে গেছে, তাহলে আপনি বুঝতে পারছেন যে জামাতের আচার ব্যবহার আর আওয়ামী লীগের আওয়ামী লীগের আচার ব্যবহারের মধ্যে কিন্তু অনেক মিল আছে। আমরা অনেক সময় টকশোতে এই কথা বলেওছি যে দেখেন বিএনপির সঙ্গে সবসময় নির্বাচনী আতাত ছিল, রাজনৈতিক আতাত বিএনপির সঙ্গে কখনো ছিল না। জামাতের রাজনৈতিক আতাত সবসময় কিন্তু ওই স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গেই ছিল। যতবার আপনি দেখেন, আপনি সেই যে কেয়ারটেকার আন্দোলন 1994 সনে এই আওয়ামী লীগের সঙ্গে স্বৈরাচারের সঙ্গে মিলেই কিন্তু তারা করেছিল। আমার বক্তব্য এখানে না, বিএনপি এই যে ফ্যামিলি কার্ড বলেন আর বস্তিতে মানুষকে বসবাসের উপযোগী ঘর বানিয়ে দেওয়ার কথা বলে, এটা বিএনপি মানবিক মানুষের রাজনীতি করে বলেই বিএনপি যদি প্রলোভন দেখাইতো তাইলে আজকে জামাত যেভাবে বলে যে বিড়িতে সুকটান দিয়ে যদি দাঁড়িপাল্লায় ভোট দেন আপনারা বেহেস্তে চলে যাবেন, তো এই বেহেস্তের টিকিট বেচা কিনার কাজ তো তারা চালাচ্ছে। মানুষকে, গরিব দুঃখী অসহায় মানুষকে বেহেস্তের প্রলোভন দেখাচ্ছে, লোভ দেখাচ্ছে। যারা নিজের সম্পর্কে চিন্তা ভাবনা করার শক্তিও হারিয়ে ফেলছে, সেই সব মানুষকে, অসহায় মানুষগুলোকে তারা ক্যাশ করার চেষ্টা করছে অন্যায় যুক্তি বা বক্তব্য বা প্রলোভন দেখিয়ে। আপনি দেখেন এই জামাত সত্যিকার অর্থে যদি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করত, তাহলে 2024-এর আগ পর্যন্ত আপনি দেখেন তো জামাতের কয়জন নেতা গুম হয়েছিল। জামাত করা লোক, আমি আবারও বলছি, জামাত করা কয়জন লোক গুম হয়েছে আপনি দেখেন তো, জামাতের একজন নেতাও গুম হয়নি। জামাত করা, আমি আবারও বলছি, জামাত করা কোনো নেতা গুম হয়নি। আপনি আবার দেখেন জামাতের কোনো নেতাকে বিএনপির নেতাদের মতো যেরকম হত্যা করা হয়েছে। আপনি দেশে যে মামলা হয়েছে সেই মামলায় বিএনপির নামে কত লক্ষ মামলা হয়েছে আর জামাতের নামে কয়টা মামলা হয়েছে সেগুলো আপনাদের এতে আমি যে প্রশ্ন করছি, আমি ওখানে আছি। বিএনপি ঘর ছেড়ে পালিয়ে থেকেছে। বিএনপি গত 17টা বছরে কেউ তার নিজের ঘরে থাকে নেই, তারা নিজের বাড়ি ঘর বেঁচে রাজনীতি করছে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে। জামাত কিন্তু তার ব্যবসা সমন্বয়ে চালিয়ে গেছে, তার ব্যাংক চলছে। তারা তো ইসলামের কথা বলে কিন্তু ব্যাংকের সুদ দিয়ে তারা সুন্দর মতো চলে গেছে। তাহলে দেখেন আপনি জামাত যা কথা বলে, জামাতের কাজ আর কথার মধ্যে কিন্তু সাংঘাতিক বৈপরীত্য। তো যেই কারণে এখন আপনি দেখেন জামাত কি বলছে। আমরা সেদিনের একটা ঘটনা দেখলাম, বাড়ি বাড়ি গিয়ে জামাতের কর্মীরা মানুষের মোবাইল নাম্বার নিচ্ছে, এনআইডি কার্ড নিচ্ছে, বিকাশে টাকা পাঠাবার প্রলোভন দেখাচ্ছে। আপনি বলেন প্রলোভনের রাজনীতি জামাত করছে না বিএনপি করছে? জামাতের এই অবস্থাটা কেন হলো? জামাতের এই অবস্থাটার রাজনৈতিক মাঠে বিএনপি যাদের বিরুদ্ধে রাজনীতি করেছিল, বিএনপির জন্ম যাদের বিরুদ্ধে রাজনীতি করার জন্য হয়েছিল, সেই শক্তি যখন এই দেশের রাজনৈতিক ময়দানে ছিল, তখন জামাত তার অস্তিত্ব রক্ষায় বিএনপির প্ল্যাটফর্মে বারবার এসে দাঁড়াতো। আজকে যখন ওই রাজনৈতিক শক্তি নির্বাচনের ময়দান বলে বা রাজনীতির ময়দানে অনুপস্থিত,
তখন তারা মনে করে তাদের একটা অটো প্রমোশন হয়ে গেছে, অর্থাৎ তাদের শক্তি ক্ষমতা যে স্তরের, তারা মনে করে তার চেয়ে আমরা। যুক্তরাষ্ট্রও তো মনে করছে না না, জামাত আমরা বলছি, অনেক ভালো করবে। দেখুন আপনি এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতি হচ্ছে, এটা তো আপনার অস্বীকার করার কোনো কারণ নেই। নির্বাচন হবে 12 তারিখে এখন পর্যন্ত, তাহলে নির্বাচন 12 তারিখে হলে বিএনপির একটা জোট আছে, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনকারীরাও বিএনপি সমর্থন দিয়েছে ওই সব জায়গায় বিএনপির প্রার্থী না দিয়ে। এখানে জামাত কি করেছে, আরো 9টা রাজনৈতিক সহ একটা জোট করেছে। তাহলে নির্বাচনের ময়দানে এখন কিন্তু সরাসরি ভোটের লড়াই হচ্ছে বিএনপি আর এদিকে এবং 10 তার দলীয় জোট। সমমনা ভার্সাস জামাতের জোট। তো যে কারণে আমেরিকা, আমাদের ফরেন ফ্রেন্ডরা কি করে, ফরেন ফ্রেন্ডদের বক্তব্য হলো যে আগামী নির্বাচনে জামাত যদি একটা জায়গায় যায়, আপনি মনে করেন কারো সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্র বা আমাদের ফরেন ফ্রেন্ডসরা যে দেখা করে, এটা ওই লোক সরকারে যাবে বলেই দেখা করে তা না। মনে করে এটাই যে রাজনীতির মাঠে যখন এখন একটা গুরুত্বপূর্ণ অবস্থানে তারা আছে, তারা বিরোধী দল হতে পারে, বিরোধী দলের নিচেও নেমে যেতে পারে, কিন্তু তারপর আমরা মনে করি যদি বিরোধী দলও তারা হয় এই জোট, তাহলে আমরা মনে করব যে দেশের একটা স্বাস্থ্যসম্মত রাজনীতির জন্য, যেটা আপনি লিখেছেন গত স্বৈরাচারের সময় আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বা আমেরিকার মতো বা ব্রিটেনের মতো বন্ধুরা কিন্তু বারবার বলতো যে দেশে একটা পিসফুল পলিটিক্স না থাকলে, এখানে রাজনীতি অর্থাৎ যদি বিনিয়োগ বান্ধব রাজনীতি এখানে না থাকে, তাহলে মানুষ এদেশে বিনিয়োগ করবে না, দেশের অর্থনীতি খরায় পড়ে যাবে, এই কথাগুলোর জন্য। সুতরাং জামাতের সঙ্গে আমেরিকা যদি দেখা করে বা কথা বলে থাকে, তাতে যদি সম্পর্ক বাড়েও, তাতে যদি কেউ পুলকিত, এটা একটা রুটিন জব, আমি আপনাকে আবারও বলছি একটা রুটিন জব করেছে, সুতরাং এখানে পুলকিত হওয়ার এমন কোনো কারণ নাই। আমি যেটা বলবো, আপনি আমাকে প্রশ্ন করেছেন বিএনপির কি অস্বস্তি, আমেরিকা কোন দেশের, আপনি লক্ষ্য করেন কোন দেশের যারা আমাদের বন্ধু, বিদেশি বন্ধু যারা, তারা কারা জামাতের সঙ্গে দেখা করেনি? তাহলে আমাদের জন্য এটা মানে কি বলবো, বিব্রতকর কেন হবে? ওরা তো রাজনীতি করছে এখন, তো রাজনীতি করলে রাজনীতির ময়দানে আমাদের দ্বারা বন্ধুরা তারা মনে করছে কার কার সঙ্গে দেখা করবে, এটা নিতান্তই তাদের নিজস্ব রাজনীতি, তাদের নিজস্ব বৈদেশিক পলিসি তাদের। আবার সেই জন্য আমি আপনাকে পরিষ্কার ভাষায় বলছি, বিএনপি জামাতের উত্থান পতন দেখে বিএনপি পুলকিত হয় না। জামাত যেসব কথাগুলো আজকে বলছে, যে প্রচারণা চালাচ্ছে, তা মিথ্যা সম্বলিত। তাদের উদ্দেশ্য হলো বিএনপি সম্পর্কে, এবং তারা বিশ্বাস করে ফেলছে তাদের যে বাহিনী আছে, একটা বাহিনীর নামও দিচ্ছে, আমি নামটা বললাম না আর কি, সেই বাহিনী যে মিথ্যা প্রচার বিএনপি সম্পর্কে করেছে। কারণ দেশের সাধারণ মানুষ দেখেছে গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তির জন্য গত 17 বছর বিএনপি এবং তার সমমনা বন্ধুদেরকে নিয়ে যেভাবে বিএনপি আন্দোলন করেছে, জনগণ বিএনপির ভালো মন্দ বিবেচনায় রেখেছে। এখন তারা মনে করে যে মানুষের মন থেকে বিএনপিকে যদি তুলে দিতে হয়, তাহলে মিথ্যা প্রচার ছাড়া আর কোনো রাস্তা নাই। এবং জামান রতন, এই যে যুক্তরাষ্ট্র জামাত সম্পর্ক আপনারা কিভাবে দেখেন, আপনি কিভাবে দেখেন? যুক্তরাষ্ট্র আমরা বামপন্থী দলগুলো মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে জামাতের সম্পর্ক অনেক আগে থেকেই ছিল। ধরুন জামাত যখন 42-এ তাদের প্রতিষ্ঠা হয়, তখন তারা কি বলেছিল? তো পাকিস্তান রাষ্ট্র আন্দোলনের বিরুদ্ধে ছিল না, স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে তো তারা ছিল, এবং তারা সেই সময় ব্রিটিশদের পক্ষেই ছিল, এবং তারা বলছে যে পাকিস্তান হওয়াটা ঠিক নয়। আচ্ছা, পাকিস্তান হওয়ার পরে তারা সাথে সাথে পাকিস্তানের পক্ষে চলে গেল এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। এবং তাহলে দেখুন, ব্রিটিশ আমলে তারা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সাথে, আর পাকিস্তান আমলে তারা ছিল পাকিস্তানি উপনিবেশিক শক্তির সাথে, এবং সেই সময় পাকিস্তানকে সমর্থন করেছিল আমেরিকা, তাহলে জামাত তখন আমেরিকার সঙ্গে ছিল। আমেরিকার এখন আবার জামাতের সঙ্গে সম্পর্কটা কেন দরকার? শুধু জামাত না, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো সরকারে আসুক, আমেরিকা তো তার সঙ্গেই সম্পর্ক স্থাপন করবে, স্টেট টু স্টেট রিলেশন হলে। কিন্তু জামাতের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক এরকম থাকে। খেয়াল করে 2-3টা খেয়াল করে দেখবেন, আফগানিস্তানে যখন হামলা হলো তখন আমরা বামপন্থীরা রাস্তায় মিছিল করেছি, জামাতকে কোনোদিন মিছিল করতে দেখেছেন? দেখেননি। কিংবা ইরাকে যখন হামলা করে ইরাককে ম্যাসাকার করে দেওয়া হলো, তখন কি আমেরিকার বিরুদ্ধে জামাতিদের কোনো বক্তব্য ছিল? ছিল না। কারণ ওরা ওই রাজনীতিটা করে না। ওরা মনে করে কি, যে মানুষের ধর্মীয় আবেগটাকে কাজে লাগিয়ে তারা একটা শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থাটাকেই বহাল রাখবে, এবং সেটা করতে গেলে বিশ্ব সাম্রাজ্যবাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক থাকবে। আমেরিকান রাষ্ট্রের স্বার্থটা কি? তারা দেখতে চায় বাংলাদেশকে একটা ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে। সেটা দেখতে গেলে ভবিষ্যতে যারা এখানে ক্ষমতায় আসবে তাদের সঙ্গে হয় তার একটা ভয়ের সম্পর্ক রাখবে, না হলে
মানে ভক্তির সম্পর্ক রাখবে, হয় চাপে রাখবে যে আমাদের কথা না মানলে তোমার উপরে শুল্ক ট্যারিফ বসাবো, অথবা আমার সঙ্গে বন্ধুত্ব করো। কিন্তু খেয়াল রাখতে হবে জামাতের নেতারা কিন্তু কিছুদিন আগে ভারতের সঙ্গেও কথা বলেছেন, এবং সেটা আবার বলেছেন যে রয়টারের সঙ্গে সাক্ষাতের সময় যে আমাদের এই কথার সাক্ষাৎকারটা একটু থাকুক, গোপন থাকুক। তার মানে তারা নির্বাচনে প্রাসঙ্গিক হয়ে উঠবার জন্য তারাও কখনো কখনো এই কাজগুলো করেন। আমেরিকা করতে চায়, ভারত করতে চায়, সে হলো একটা স্টেট টু স্টেট রিলেশনের জন্য, আর জামাত করতে চায় রাজনীতিতে সে প্রাসঙ্গিক হয়ে উঠেছে এটা বোঝানোর জন্য। তো ফলে আমার মনে হয় যে এটা চলবেই, এটা চলতেই থাকবে। আমাদের জনগণের খেয়াল রাখতে হবে, আমাদের জনগণের স্বার্থটা কীভাবে রক্ষা হয়। আজকে দেখুন ভোলায় গ্যাস ক্ষেত্রটা আবিষ্কার হলো, বাপেক্স আবিষ্কার করলো, সেই গ্যাস উত্তোলন হবে, সেই গ্যাস জনগণের কাজে লাগবে, সেটা না করে সেটা যদি বিদেশি কোম্পানির কাছে দেওয়া হয়, তার প্রতিবাদ কারা করেছে? বিবিএনআর গ্যাস রপ্তানির বিরুদ্ধে প্রতিবাদটা কে করেছিল? রামপালে তাপবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে একটা প্রকল্পের ব্যাপারে কি জামাতের কোনো ভূমিকা ছিল? ফলে সাম্রাজ্যবাদী শক্তি অনেক সময় জামাতকে মিত্রশক্তি মনে করে, যে তারা যদি কোনো শোষণ লুণ্ঠন করে জামাত অন্তত তার বিরোধিতা করবে না। সে কারণেও হয়তো তারা তাকে পছন্দের লোক মনে করতেও পারে, কিন্তু এটা দ্বারা নির্ধারিত হবে না যে রাষ্ট্র ক্ষমতায় তারা তাদেরকে দেখতে চায়। জি, একটি বিষয়ে দুজনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবো। রাজুকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের পর আমরা পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম, সেই জন্যই তো গণভোট সহ নানা আয়োজন। এই রাজনৈতিক দলগুলোর প্রচারণায় গণভোট কি কোথাও আছে, বা ওইভাবে কি হাইলাইট হচ্ছে যে কথাটা আমরা শুরু থেকে বলছি? গণভোটের নামে একটা গণবিড়ম্বনা হবে, সেটা আমরা বাসদের পক্ষ থেকে বারবার বলেছি। ফলে গণভোটটা প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, এটা এখন সরকারি প্রচারণার অংশ হয়েছে। শুধু সরকারি? জি, কিন্তু এই যে সরকার আবার প্রচারণা নিয়েও তো একদম সমালোচনা আছে, যে সরকার এই প্রচারণাটা করতে পারে কি? সরকার বলতে পারে আপনার গণভোটে অংশ নিন, সরকার কখনো বলতে পারে না আপনি হ্যাঁ ভোট দিন অথবা না ভোট দিলে অসুবিধা হবে। যত ব্যাখ্যাই দিক, যদি সরকারের নিরপেক্ষতা আমরা চাই, সরকার শুধু এইটুকু বলবে আপনার ভোটে অংশগ্রহণ করুন, ভোটে আসেন, আপনার মতামতটা দিন। এবং আমরা মনে করি যেহেতু এটার আইনগত খুব কোনো ভিত্তি নাই এবং এটার কোনো সাংবিধানিক দায়বদ্ধতাও নাই, ফলে গণভোট একটা গণসম্মতির ব্যাপার, জনগণ তার পছন্দ মতো ভোট দেবে। কিন্তু আগামী পার্লামেন্ট নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের উপরেই নির্ভর করবে কী ধরনের আইন তারা তৈরি করবেন, সংবিধানে কী ধরনের সংশোধনী তারা আনবেন এবং ভবিষ্যৎ রাষ্ট্রটাকে তারা কোন দিকে নিয়ে যাবেন। ফলে মূল ফোকাসটা জনগণের এখন হয়েছে সংসদ নির্বাচন, ফলে গণভোটটা অনেকটা প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনার কাছে মনে হয় যে গণভোট কি কিছুটা অপ্রাসঙ্গিক? দেখুন, আমি শুরু থেকেই যতগুলো টকশো করেছি, আমি একটা কথা সবসময় আমার একটা এপ্রিহেনশন ছিল, আজকে নির্বাচনের সঙ্গে গণভোট জুড়ে দিয়ে যে বিষয়টা করেছে এরকম একটা স্থবিরতা আসবে, এইটা যখন তারা চিন্তা ধারণাই ছিল আমার মনে, তখন আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি তখন বলেছিলাম এবং আমি টকশোতে বলেছিলাম যে বিষয়টা বোধহয় একটা বিড়ম্বনায় ফেলে দেবে মানুষকে। আমার কাছে মনে হচ্ছে আজকে যে যেই সরকার সে নিজে যখন দেখছে এর কোনো প্রচারণা নাই, তখন সরকার নিজেই প্রচারণার দায়িত্ব নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমি যে অনুমান করেছিলাম বিড়ম্বনার কথা, আমার কাছে বাস্তব আজকে তাই মনে হচ্ছে। আপনি যে কথাটা বলেছেন, দেখেন যে জনাব রতন খুব চমৎকার বলেছেন যে আমেরিকা আসলে, এবং বাস্তবতা কিন্তু এটাই, যে আমেরিকা 1971 সনে আমাদের স্বাধীনতাকে সমর্থন করেনি, বাংলাদেশের স্বাধীনতা কিন্তু জামাতও করেনি। তাহলে আপনি দেখেন কি চমৎকারভাবে, এবং আপনি এটা মনে করুন না যে এটা একটা কাকতালীয় ব্যাপার, তা কিন্তু নয়, এটা চিন্তাভাবনা করারই একটা বহিঃপ্রকাশ। সেই জন্য আমরা যেটাই বলি না কেন, এটা খুবই স্বাভাবিক। আমাদের বন্ধুরা যারা বিদেশি বন্ধুরা, আমি আবারও বলছি, আমি রিপিট করছি, একেবারে শেষে আছে, হ্যাঁ আমি রিপিট করছি এইভাবে, যে দেখেন বিদেশি বন্ধুরা যখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখা করে, আপনি বিষয়টা হলো কি, ওইভাবে বলি না, আমি ঠিক এইভাবে বলি, দেখেন আপনি 2008 থেকে 2024 পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং 24-এও ক্ষমতা জোর করে দখল করলো, এই সময়গুলো কিন্তু আপনি দেখেন বিএনপি রূপে নির্যাতন করত, তারপরেও কিন্তু বিদেশি বন্ধুরা আমাদের সঙ্গে একটা স্লিম ম্যানারে যদি হয়, তারপরে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন, ম্যাডামের সঙ্গে করতেন অথবা দলের মহাসচিবের সঙ্গে করতেন। আওয়ামী লীগ সরকার কি করতো, আর জামাতকে কোনো জায়গায় আপনি দেখেন কোনো মিডিয়া কোনো দিন কোনো জামাতকে আনতে পারেন না। কেন আনতে পারেন না? তারা নিজেরাও আসতে চায় নাই, তাদেরকে ওই স্বৈরাচার আনতেও দিতেন না, যেই কারণে তখন তারা মনে করতেন যে বিএনপি নির্বাচন বর্জন করলেও সরকার যেভাবেই আসুক না কেন রাষ্ট্র ক্ষমতায়, আমাদের যদি আমাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি চালাতে হয়, সরকার জনগণের অপছন্দের সরকার হলেও তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে, এবং সেটা কিন্তু রেখেছে। এবং আপনি দেখবেন এই স্বৈরাচারকে উৎখাতের পিছনে তাদের ভূমিকা কিন্তু যথেষ্ট ছিল, যেটা এখন সবাই জানে। এটা তাইলে হলোটা কি, আপনি বাহ্যিকভাবে তখন দেখবেন যে বিদেশি বন্ধুরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে
এসে সৌজন্য সাক্ষাৎ করেছে, আর তারা যদি মনে করে যে না আমরা ক্ষমতায় আসার আবহাওয়া তৈরি হয়ে গেছে, সেই জন্যই তারা আমাদের কাছে আছে, এগুলো একেবারেই এটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা জন্ম দিতে পারে। আমি এখন লাস্ট লাইনটা এইভাবে বলে শেষ করে দিচ্ছি। বিষয়টা হলো বিদেশিদের রাজনীতি তারা তাদের নিজস্ব ধ্যান ধারণায় কায়দায় করে। আমরা যদি মনে করি কোনো একটা জিনিসকে দৃশ্যমান আমাদের কাছে আসার পরে যে হ্যাঁ এইটা এইভাবে হয়েছে বলে ওই কারণে এইটা হইতে পারে, এরকম বোধহয় এরকম বিড়ম্বনায় মানুষকে না ফেলানো ভালো। আর এই মিথ্যা প্রচারণা থেকে আমাদের সকলেরই যে আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক যে কথা বলতে চাই আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।